নমস্কার। সমস্ত জগতের সঙ্গে, সম্পূর্ণ জগতের সঙ্গে একটা মানুষের প্রত্যক্ষভাবে তো থাকেই না, অপ্রত্যক্ষভাবেও যোগাযোগ থাকে না বা থাকা সম্ভব হয় না। তবে প্রত্যেকটি মানুষের একটি করে নিজস্ব জগৎ থাকে। সেই মানুষটির ভেতরে হরমোনজনিত যে ক্ষমতা, যে উদ্দীপনা, যে আলো, যে শক্তির সঞ্চার থাকে, সেই মতো করে সেই মানুষটির একটি নিজস্ব জগৎ থাকে। কোনো মানুষের ক্ষেত্রে সেই জগৎটা তুলনামূলক একটু ছোট, কোনো মানুষের ক্ষেত্রে সেই জগৎটা একটু বড়, কোনো মানুষের ক্ষেত্রে সেই জগৎটা একটু দীপ্তির অভাবে থাকে, আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে সেই জগৎটি দীপ্তিময় হয়ে থাকে। এরকম কিন্তু প্রত্যেকেরই একটি করে ছোট বড় জগৎ থাকে। আর একটা জিনিস হয়, এক বা একাধিক মানুষের মধ্যে এই যে প্রত্যেক মানুষের একটি করে জগৎ থাকে, সেই এক বা একাধিক মানুষের জগৎগুলির মধ্যে একটা মেলামেশা করার, কাছে আসার একটা সম্ভাবনা হয় বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে। এটাকেই আমরা মেলবন্ধন বলে থাকি। কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটি মানুষের যে জগৎটা, যদি আমি ধরি সেই জগৎগুলি বৃত্তাকারের, তাহলে কারুর বৃত্তটি ছোট, কারুর বৃত্তটি তুলনায় বড়, এটা হয়ে থাকে। আবার কারুর বৃত্তটি একটু অনুজ্জ্বল, কারুর বৃত্তটি একটু অধিক উজ্জ্বল। এরকম হওয়ার জন্যে এইসব জগৎগুলি যখন একে অপরের সঙ্গে কাছাকাছি আসে, তখন একজন আর একজনের ভেতরে পার্টলি ঢুকে পড়ে, আংশিকভাবে ঢুকে পড়ে। তাকে আমরা বলি আংশিক গ্রহণ। এই আংশিক গ্রহণটা যদি একটি উজ্জ্বল ব্যক্তির বৃত্ত একটি অনুজ্জ্বল ব্যক্তির জীবনের বৃত্তের মধ্যে ঢুকে পড়ে, তখন তাকে আমরা বলি আলোকিত হওয়া। অর্থাৎ অনুজ্জ্বল ব্যক্তির যে জীবন বৃত্তটি ছিল, সেটি একটু আলোকের সন্ধান পেল। এবার এই অনুজ্জ্বল ব্যক্তির বৃত্তটি যদি বড় হয় তুলনামূলকভাবে, আর উজ্জ্বল ব্যক্তিটির যে জীবন বৃত্ত সেটি যদি তুলনামূলকভাবে ছোট হয়, তাহলে উজ্জ্বল হওয়া সত্ত্বেও এই অনুজ্জ্বল ব্যক্তিটির জীবন বৃত্ত যেহেতু অনুজ্জ্বল হওয়া সত্ত্বেও একটু বড়, তাই তার বড় অস্তিত্ব নিয়ে সে ওই উজ্জ্বল ব্যক্তিটির উপরে, বৃত্তের উপরে, তার জীবন বৃত্তের উপরে আপতিত হয়। সেক্ষেত্রে গ্রহণ হয়, সেটা আপনি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেমনই বলুন। তো এগুলো হলে এই যে মানুষ মানুষের কাছে আসছে, মানুষ মানুষের মধ্যে ঢুকছে, মানুষ মানুষের থেকে বেরিয়ে যাচ্ছে, এইগুলো হলে পরে মানুষের জীবনের মধ্যে বিভিন্ন রকমের ইতিহাস সৃষ্টি হয়।
ইতিহাস শব্দবাক্য দিয়ে লেখা হয়, আর ইতিহাস সবসময় যে ওই আক্ষরিক অর্থের ইতিহাস বই হিসেবে লেখা হয় তা কিন্তু নয়। তাই বাংলা কবিতার যে যাত্রাপথ, যে সমগ্র পথটা, সেই পথটাও কিন্তু মানব সভ্যতার, মানুষের জীবনের একটি ইতিহাস। সেই ইতিহাস থেকেই আমরা এক একজন কবিরকে আলাদা করে দেখতে প্রয়াস পাই, তার এক একটি কবিতার বইকে আলাদা করে খুঁজে নেবার জন্য চেষ্টা করি এবং তার এক একটি কবিতাকে পৃথকভাবে স্পর্শ করার স্পর্ধা দেখাতে চাই। তো আজকে এরকমভাবে একটি বই আমি হাতে তুলে নিয়েছি এখন কবিতা পড়ব বলে। সেই বইটা পড়তে যাওয়ার আগেই ভূমিকাটুকু জরুরি ছিল। বইটির নাম নীলক্ষুর চন্দ্রযান, কবির নাম জমিল সৈয়দ। এইটা 90 সালের জুন মাসের 11 তারিখে জমিল সৈয়দ নিজে আমাকে এই বইটি পাঠিয়েছিলেন। দীর্ঘদিন আমি এই বইটা খুঁজে পাচ্ছিলাম না। বইটা এখনো অটুট অবস্থায় আছে এবং অন্যান্য কবিতার বই বা গদ্যের বইকে পোকারা যে হারে কাটে, এই বইটিকে পোকা তেমন হারে কাটতে পারেনি। কোথাও একটি দুটি ছিদ্র দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি বইটি অখ্যাত আছে, সুন্দর আছে। আপনারা দেখতে পাবেন বইটি অখ্যাত আছে, সুন্দর আছে। এর মধ্যে পোকার দংশনের চিহ্ন সেই পরিমাণে নেই, দেখা যাবে। তো কেন পোকা এটিকে কাটেনি সেটা একটি গবেষণার বিষয় হতে পারে, দেখা যেতে পারে। তো যাই হোক, আমি এখান থেকে, আচ্ছা তার আগে বইটির পরিচয় দিয়ে রাখি। পরিচয় তো খানিকটা দিলামই, যে কবি আমাকে এটি 90 সালে আমাকে পাঠিয়েছিলেন। বইটির প্রকাশ হয়েছিল ওই জানুয়ারির 90 সালে, 1990 জানুয়ারিতে। প্রকাশক অরুণ বসু, অজ্ঞাতবাস প্রকাশক। প্রচ্ছদের ছবিটি মনীন্দ্র গুপ্ত, তাই প্রচ্ছদের ছবিটি একবার দেখে নিন। মনীন্দ্র গুপ্তের প্রচ্ছদ। এখান থেকে, এটা খুব সিরিয়াস কবিতার বই, পড়তে আমার একটু ভয়ও লাগে, বিশেষ করে যখন আমি ভিডিও করতে আসি সেই সময় আমার একটু ভয় লাগে। তাই আমি এখান থেকে খুব বেশি কবিতা পড়ব না, 2 কি 3টে পড়ব। প্রথম কবিতাটা পড়ব, রাত্রি শেষ। রাত্রি শেষ, মোম নেভার পরে ক্ষীণ ধোঁয়ার সুতো ধরে উঠে যাচ্ছি চন্দ্রপৃষ্ঠে। আলো হয়েই বেঁচে থাকব অবশিষ্ট জীবন। ছায়া পড়বে না মুখের বাম পাশে, চূর্ণ নক্ষত্র স্রোত, নিচে ব্রোঞ্জের গয়না পরা মানুষ শিখছে রন্ধন। এতদিন যে ছাই নিয়েছি কপালে, তা ব্যর্থ শ্মশান ভস্য ছাড়া কিছু নয়। যাকে কাঠ ভেবে ঠেলেছি উনুনে, তা আমাদের রোগা পা। মৃতদের মজ্জা মাংস গায়ে মেখে সারাতে চেয়েছি ব্যাধি। ঘাট থেকে নাভি তুলে এনে মাটিতে প্রথিত করে দেখেছি বহুবার। গাছ পুঁতে রেখে, প্রাণ পুঁতে রেখে ষোড়শী মেয়েরা দুলিয়েছে হাত পাখা।
চেরা চেরা নখ, কিছু ছেঁড়া চুল, এসবও পড়ে থাকে প্রবেশ পথের নিচে। আলো ফুটবার আগে যারা ঝাঁপ দেয় কালো জলে, তাদের শরীরে রি রি করা ক্ষত ছিল। যে রক্ত প্রতিদিন চুইয়ে পড়েছে, ফোঁটা ফোঁটা দাগ গাছের শিকড়ে এখনো লেগে আছে। কোনো গঙ্গা জল ভাসাতে পারেনি। রাত্রি শেষের রং ফুসফুসের মতো লাল, টকটকে, ধুক ধুক করছে। বর্মা বা রেঙুনের মাথায় রাত্রি শেষের মানুষ ব্রোঞ্জ থেকে ক্রমশ সোনার গয়নার দিকে এগিয়ে চলেছে। পরের কবিতাটির নাম পারদ। নিচে নেমে আসছে পারদ। মাইনাসে নেমে এলে শুধু চোখের রশ্মি ফেলে আর কি গর্ভবতী করা যাবে কিশোরীকে? রক্তও কি ততোধিক উষ্ণ থাকবে, যাতে দাউ দাউ করে জ্বলতে পারে হাত পা করটি? জিভ চিরে দু ফাঁক হতে আর কত দেরি? গ্রাফাইট থেকে চেঁচে বার করে আনা তেতো ছাই বিষ হয়ে ঝরছে হাসিতে। তাই ঠোঁট ঠেলে বেরিয়ে আসা কথা এত কুৎসিত। এমন কুস্বপ্নে ভরা রাত, নদীতে ভাসাতে চলেছি ঝুড়ি। ভেতরে শায়িত করে আগুলের মতো ছোট শিশু ঘৃণায় কুঁকড়ে চিৎকার করে শাপ দিচ্ছে, বন্ধা হ, বন্ধা হ। আমরা পড়ছিলাম জমিল সৈয়দের নীলক্ষুর চন্দ্রযান এই বই থেকে কবিতা। দুটো কবিতা মাত্র পড়া হয়েছিল। শেষ কবিতাটি, দ্বিতীয় কবিতাটি পড়াকালীন সময়েই বাইরে থেকে কিছু কাজের যান্ত্রিক শব্দ ভেসে আসছিল, যে শব্দ এখনও অব্যাহত রয়েছে। আমি মাঝখানে 4 ঘন্টা মতো সময় ছেড়ে দিলাম, কিন্তু সেই শব্দ থেকে অব্যাহতি পেলাম না। সেই শব্দ এখনও চলছে। আমি ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করা আছে, কিন্তু শব্দের প্রেম এতই বেশি যে যে লোকটি নৈঃশব্দের মধ্যে থাকতে চায়, আমি কবিতায় ব্যবহৃত শব্দের কথা বলছি না, আওয়াজের কথা বলছি, সেই আওয়াজ তার দিকে ধাবিত হতে চায় অবিরাম, তাকে আলিঙ্গন করার জন্য। এই আলিঙ্গনটি কিন্তু, আলিঙ্গন শব্দটির কিন্তু আসল পরিচয় হচ্ছে দংশন। তো যাই হোক, আমি এখানে শব্দের কারুকার্য করব না, কারণ শব্দের কারুকার্য অনেক বেশি এখানে করেছেন জমিল সৈয়দ। তাই তার পরের কবিতাটির দিকে আমি যাব। জেগে উঠবার সময়। গালে লেগে আছে অস্পষ্ট ক্রোমিয়াম লাল, ঈষৎ লজ্জার চলাচল তার নিচে। ঠান্ডা আইভরি রঙা নীহারিকা, কাঁখে তরোয়ালের খাপ ঝোলানো কালপুরুষ, আর এক ঠ্যাঙে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা নির্নিমেষ ধ্রুব। আমার এ বাড়িকে চাপ দিয়ে বানিয়ে তুলছে খটখটে কাঠ বাদাম। দুপাশে অন্ধকারের ভাঁজ, উপরের শক্ত খোলা ভাঙলে দেখা যাবে অন্তঃস্থলে না জন্মানো ভ্রূণ মানব দোল খাচ্ছে প্ল্যাসেন্টার স্প্রিংয়ে।
সকাল হচ্ছে না বলে ঘোর সাদা রং ধরানো যাচ্ছে না ওর গায়ে। শান্ত স্টিল গ্রের আঁচলে টানা টানা ফাটা দাগ বুকে তলপেটে, অশৌচের ছোঁয়া লেগে গায়ে কাঁটা, ঠোঁট নিচু করে থাকা এক মসৃণ কণ্ঠ। ছুরির চেয়েও নিঃসারে বিধিয়ে দিয়ে বলছে, রাত্রিদগ্ধ শ্মশানে এবার প্রসবিত হবে সব। অগ্নিভক্ষণ করে গোল হয়ে বসেছি আসনে, জেগে উঠবার সময় একেবারে স্থির কোবাল্ট ব্লু শিখা হাঁ মুখ ফাটিয়ে জ্বলছে। আমি বলেছিলাম 2-3টি কবিতা পড়ব, কিন্তু যে প্রতিবন্ধকতার মুখোমুখি আমি হলাম, সেই প্রতিবন্ধকতা আমার চাওয়াকে, আমার উপস্থিতিকে, আমার ইতিবাচকতাকে, আমার স্বর নিক্ষেপ করার ইচ্ছেকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সেই জন্যে আমি 2 বা 3টে কবিতাতে আটকে থাকবো না, আমি আরও 2-1টি কবিতা পড়ব। এখনকার কবিতাটির নাম দেবাদিদেব। শান্ত হয়ে বসতে পারিনি, জিহ্বাকে কালো করে চাইছি সর্ষে দানা। কার ঘরে মরা কান্না উঠছে, লোকালয় জনশূন্য হয়ে যাবে এই ভয়ে। পুত্রকন্যায় ভরিয়ে দিচ্ছি পৃথিবী, যারাই বাঁচবে তারাই দেবাদিদেব। ঘন কালো রঙে ডুবে থাকার একটি রাত্রি, তবু খড়গ উঁচু করে তুলে ধরলে ঝিকমিক করে উঠছে তারার কুঁচি। শিঙে বেঁধানো ছোট গৌরীপট, মিত্রতার শিবির বয়ে নিয়ে যাওয়ার ছলে দেখছি ভিন্ন গ্রাম হাইওয়ে। সুস্পষ্ট বঙ্গলিপিতে লেখা চোখের ভাষা, ঠাড়ে ঠোড়ে কিছু বলছে ধানের শীষ। আজ লাফিয়ে চলার ঘোরে ডিঙিয়ে যাচ্ছি সব, পেরিয়ে যাচ্ছি লোহার মুষল। হিংস্র পশুর মুখে কটা দাঁত যে এই খোলা মাঠের হাওয়ার পাকে কামড়ে ধরবে। এই কবিতাটির মধ্যে একটি লাইন অতীব সত্য, সেই লাইনটি আমি আবার পড়ছি। লাইনগুলো এইভাবে বিন্যাস করা নেই, কিন্তু যেখানে পাংচুয়েশন শেষ হয়েছে আমি তারপর থেকে পরবর্তী পাংচুয়েশন অবধি পড়ছি, জ্যোতিচিহ্ন অবধি। লোকালয় জনশূন্য হয়ে যাবে এই ভয়ে, পুত্রকন্যায় ভরিয়ে দিচ্ছি পৃথিবী, যারাই বাঁচবে তারাই দেবাদিদেব। বলুন, আপনাদের দেবাদিদেব, আপনাদের মহাদেব, আপনাদের শিব, আপনাদের মহেশ্বর, তাকে আমাদের কবি কিভাবে তৈরি করছেন। যারা বাঁচবে, আমি পুত্রকন্যায় পৃথিবী ভরিয়ে দিলাম, এর মধ্যে যারা বাঁচবে এই বিপন্ন পৃথিবীতে, এই প্রতিকূল পৃথিবীতে, এই হিংস্র পৃথিবীতে, এই রক্তাক্ত পৃথিবীতে, এই ষড়যন্ত্রময় পৃথিবীতে যারা বাঁচবে শেষ পর্যন্ত, তারা সবাই দেবাদিদেব। আর শেষের জায়গাটা পড়ি আর একবার, শেষ লাইনটা, শেষ দুটো লাইনই পড়ি। আজ লাফিয়ে চলার ঘোরে ডিঙিয়ে যাচ্ছি সব,
পেরিয়ে যাচ্ছি লোহার মুষল। হিংস্র পশুর মুখে কটা দাঁত যে এই খোলা মাঠের হাওয়ার পা কামড়ে ধরবে? কবির স্পর্ধা, কবির উচ্চারণ। আরও দু একটি কবিতা পড়তে চাইছি, কিন্তু কবিতাগুলো একটু বড় বলে আমার একটু সাহসের ঘাটতি হচ্ছে, যে ঠিকমতো পড়তে পারবো কি না, ঠিকমতো বুঝতে পারবো কি না, একটু সাহসের ঘাটতি হচ্ছে। আমি একটু খুঁজে টুজে পড়ি, পৃথিবী ধর্মটা পড়ি। চর্মপেটিকা থেকে যে গুপ্ত সমুদ্র স্রোত বেরিয়ে এসেছে, চর্মপেটিকা থেকে যে গুপ্ত সমুদ্র স্রোত বেরিয়ে এসেছে, তাতে মিশে গেল নশ্বর পৃথিবী ধর্ম। সন্ধ্যাবেলা চাঁদের দিকে মুখ তুলে যে কান্না মানুষ কেঁদেছে, তার সঙ্গে মিশিয়ে নিই নিজেকেও। দেখি একটি সামান্য দেওয়ালের ব্যবধান, যার আড়ালে ফুলের পরিচর্যা হয়। চিলেকোঠার সমান উঁচুতে বৃষ্টি দেবতার অধিষ্ঠান। মেঘের স্তম্ভনে আর এক পা এগুনো যাচ্ছে না। লালসার কাছ থেকে ফিরিয়ে নেব অগ্নিভাণ্ড। কোরা কাগজের ঠোঙায় বয়ে নিয়ে যাই আমাদের হৃদয় ও ফুসফুস। কৃষ্ণের প্রাণীকে ডেকে ওই জন্তু মুখে তুলে দিই নিজের শরীর। নিজেকে কি পুরুষ বলে মনে হয় না আজকাল? সন্ত্রস্ত কৃপাণের ক্ষত সহ্য করার দক্ষতা নেই আমাদের। পিঠের উপরে মাংসের দগদগে ফুল, গন্ধ পেয়ে ভ্রমর এসেছে, যখন বাইরে গাছের ফাঁকে অন্য গ্রহের সংসার লুকিয়ে ছবি তুলছে আমাদের মুখ। মুখে কি প্রসন্নতা ফোটেনি তবুও? শূন্যের দেশ। আমি আজ বহন করে চলেছি শীত দগ্ধ বনের আধার। পালকির বিষণ্ণ মন্থর ধ্বনি লেগে খুলে যাচ্ছে রক্তাক্ত জানালা। ওই পথে আমরা গড়িয়ে গেছি, হাঁটু জল পার হয়ে সীমান্ত গধূলি। পিছনে ছড়ানো থাকলো ঠান্ডা নিথর আর্চ, ফাঁকা নাচঘর, ঘাস বনে রূপোর ঘুঙুর। এবার পৃথিবী ছাড়িয়ে চলেছি শূন্যের দেশ, বাঁকা রামধনু জাগে। এবার ফুলের পাপড়ি খসে নিঝুম আরক মাথা, নগ্ন শরীর দেখায় কিভাবে খসছে উল্কা। দেখো দেখো, মাংস নেই, শুষ্ক কঙ্কাল, শুধু পড়ে আছে জঠর ক্ষুধার মতো কিছু উজ্জ্বল পল অনুপল। আর একটি কবিতা পড়ব, দেখি সেটা কোনটা পড়ি। মৃত্যুর আগে। মৃত্যুর আগে একবার জ্বলে উঠে উগরে দেব লাভাস্রোত। টকবগে ফুটন্ত ধাতু ও লক্ষ্য খাদ্য প্রাণের ভেতর যখন ভাসতে ভাসতে ছুটছে আমার ফুসফুস, তখন অদূরেই বিকলাঙ্গ সন্তান প্রসবের ভয়ে সঙ্গমের পরই আত্মহত্যা করছে মেয়েরা।
বিকলাঙ্গ সন্তান প্রসবের ভয়ে সঙ্গমের পরই আত্মহত্যা করছে মেয়েরা। মাথা নিচু করে শোক প্রস্তাবের সময় উড়ন্ত মাছি কেবলই গুনগুন করে ভাঙতে চাইবে নীরবতা। তখন আমি কোথায় কোথায়? শিয়রে ধ্রুব নক্ষত্র 2 মিনিট নয় 2 কোটি বর্ষের শ্মশান স্তব্ধতা পেয়ে বসেছে টাউন হলকে। তখন ফ্যানের ব্লেড উঠছে আকাশে আকাশে, সব সুতো ও গ্রন্থি ছিঁড়ে লাল আনারস কাঁটা পরস্পর বিঁধে যাচ্ছে শূন্যে। যে নিষিদ্ধ স্ফিয়ারে পৌঁছে ফুলে উঠছে পৃথিবী, পাতলা পর্দার রোমহীন দেওয়ালে পিঠে পিঠ ঠেকে গেছে। টেনশনে কাঁপছে শরীর। 1, 3, 5, 11, 13 ডিগ্রি রিক্টার পেরিয়ে যাচ্ছে। আর ভূস্তর বলে কিছু নেই। সব ফেটে হাঁ মুখ দিয়ে বেরিয়ে আসছে তরল সোনা, পেট্রোলিয়াম। জিভে চেখে দেখার মতো এক যৌন বংশধর তখন জীবিত নেই। এখন এই মুহূর্তের ভূমিকম্প সংকুল পৃথিবীতে হঠাৎ করে এই প্রাসঙ্গিক কবিতাটি আমার চোখে পড়ল। আর আমি পড়তে পড়তে যখন সেই জায়গায় এসে পৌঁছালাম, তখন এইভাবেই মনে হলো কেউ যেন কোথাও থেকে মিলিয়ে দেন। তাই একজন বলেছিলেন, মেলাবেন তিনি মেলাবেন। কেউ একজন এসে সময়ের সঙ্গে প্রত্যেকটি কবিতায় প্রাসঙ্গিক, প্রত্যেকটি কবিতায় সময়কে, আমাদের এই বর্তমান যে পৃথিবীর নগ্ন পৃথিবীর চেহারাকে তুলে ধরছে। আরও বিস্তৃত, আরও নগ্নভাবে, আরও স্পষ্টভাবে কবিতার মধ্যে এখানে উচ্চারণ আছে। প্রথম কথা, এত কবিতা পড়া যাবে না। দ্বিতীয় কথা, ওই কবিতাগুলো পড়তে আমার একটু সাহসের অভাব হয়। সেই জন্যে এমনি ব্যক্তিগতভাবে পড়তে পারি, কিন্তু ভিডিওতে সেই কবিতাগুলো, আমি এই কবিতাগুলোই কি সঠিকভাবে পড়তে পেরেছি বলে আমার মনে হয়? আমি পড়তে পারিনি। হয়তো অনেক জায়গায় চোখে কম দেখে হয়তো ভুল শব্দও করেছি, বা আমি নিজের মতো করে শব্দ হয়তো কিছু বসিয়েও নিয়েছি, যেটা অমার্জনীয় অপরাধ। আমি তার জন্যে, কিন্তু সেটা আমি না জেনে যেহেতু ভুলটা করেছি, হয়তো বা করেছি, তার জন্য আমি কবির কাছে এবং অন্য সকলের কাছে ক্ষমা চেয়ে রাখি। জমিল সৈয়দের কবিতা পড়লাম। পরের কোনো ভিডিওতে আবার অন্য কোনো কবির কবিতা নিয়ে আমরা উপস্থিত হব। নমস্কার।